এ কি রে মালা, এটা তো কোনো পুরনো দিনের নকশা। আমার পায়ে গাছের লতায় আটকে গেছে, কেউ সাহায্য করো। এই ধাঁধার সমাধান করে আমাদের গুপ্তধন অবধি পৌঁছতে হবে। আমি একা হয়ে যাচ্ছি। কথা বলা কলস আসলে ছিল আমাদের লোভের পরীক্ষা। আমি কোনো সাধারণ কলস নই। কথায় আছে না, লোভে পাপ আর পাপে বিনাশ। কথা বলা কলস। দোকানি কাকু, এই নাও 1 টাকা। আমার জন্য আজ শুধু একটা সন্দেশ দেবে। 1 টাকা দিয়ে আবার সন্দেশ? এই নে, এইটুকু। কাকু, আমার জন্য একটা বড় লাড্ডু আর 2টো রসগোল্লা দাও তো। আরে এসো বাবা রনি, এসো। এই তোমার জন্য তো সব সময় সেরা মিষ্টি। নাও বাবা, তুমি খাও। তোমার বাবা পরে এসে হিসেব মিটিয়ে দেবেন। কিন্তু কাকু, আমার কাছেও তো পুরো 1 টাকা ছিল। আমায় অর্ধেক মিষ্টি কেন দিলে? রনিকে তো তুমি টাকা না নিয়ে পুরো লাড্ডু দিয়ে দিলে। এই শোন মেয়ে, রনির বাবা গ্রামের সেরা ব্যবসায়ী। তিনি রোজ আমাদের দোকানে আসেন। অনেক টাকার দেনা পাওনা হয়। তোর বাবা কানাইয়ের হাতে কোনো রোজগার নেই। আজ বাকি দিলে কালকে দিতে পারবে না, কারণ তার কোনো ভরসা নেই। 1 টাকাতে অর্ধেক মিষ্টি দিয়েছি, এটাই বেশি। হ্যাঁ, ময়রা কাকু আজ আমার সাথে এমন করতে পারলো। আমার বাবা যদি ধনী হতো, হয়তো তিনি আজ এমন ভাবে কথা বলতে পারতেন না। মালা নিজে নিজেই এসব কথা ভাবছে আর তার বাড়ির দিকে এগুচ্ছে। হঠাৎ রাস্তার পাশে মালা দাঁড়িয়ে যায়। দেখে এক বৃদ্ধা জড়সড় হয়ে গাছের নিচে বসে আছে। ও মা, কে যাচ্ছ গো? এই পথে আর তো কেউ নেই। আমায় একটু সাহায্য করবে? আমি রাতে চোখে দেখতে পাই না গো। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমার বাড়ি কোথাও খুঁজে পাচ্ছি না। আমায় আমার বাড়ি অবধি একটু পৌঁছে দাও না। হ্যাঁ বুড়িমা, অবশ্যই। তুমি ভয় পেও না। চলো, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। তোমার হাতটা দাও। তোমার বাড়ি কি খুব দূরে বুড়িমা? না রে মেয়ে, এই তো এখান থেকে একটু সামনেই যে জঙ্গল আছে, তার পাশেই আমার বাড়ি। তা তোর বাড়িতে আর কে কে আছে রে? আমাদের বাড়িতে আমি, আমার বাবা আর মা থাকি। জানো বুড়িমা, আমার বাবা সারা দিন পরিশ্রম করে, কিন্তু তাতে আমাদের সংসার ভালোভাবে চলে না। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটার সামনে একটা মরিচ গাছও আছে। হ্যাঁ রে, ওইটাই আমার বাড়ি। রাস্তা দিয়ে বেলা শেষে অনেকেই তো এলো, কিন্তু কেউ আমায় বাড়ি অবধি পৌঁছে দিল না। আর তুই একটা ছোট্ট মেয়ে হয়ে তা করলি রে মা। আরে বুড়িমা, এটা একটা কর্তব্য ছিল। মা বলেন, কারো কষ্ট দেখলে তাকে সাহায্য করতে হয়, নয়তো বিধাতা রাগ করেন। তুই খুব সরল আর দয়ালু মেয়ে। আজ তুই আমাকে একা এই অন্ধকারে ফেলে না রেখে আমার উপকার করলি। নে, এটা তোর জন্যে আমার আশীর্বাদ। অন্ধ বুড়ি তার আঁচল থেকে একটি পুরনো ভাঁজ করা হলুদ রঙের কাগজ বের করে মালাকে দেয়। এ কি বুড়িমা, এটা কি? এটা তো একটা পুরনো কাগজ। এটা কোনো সাধারণ কাগজ নয় রে মেয়ে। এটা এক গুপ্তধনের মানচিত্র। কিন্তু মনে রাখিস,
সরল মন ছাড়া লোভীর হাতে পড়লে এ কিন্তু শুধু বিপদই ডেকে আনবে। সম্পদ মানুষের মনকে বিষিয়ে দেয়। তুই সেই বিষ থেকে দূরে থাকবি, কেমন? আর কখনো ভুলেও কারো কাছে এটা প্রকাশ করবি না, বিশেষ করে লোভী লোকেদের কাছে। রাত নেমে এলো, তুই এখন যা রে মেয়ে। ধন্যবাদ বুড়িমা, তোমার আশীর্বাদ আমার অনেক দরকার। মালা, এত দেরি করলি কেন? কি ভাবছিস? আয় তাড়াতাড়ি খেতে বস। আজ পান্তা ভাত আর লঙ্কা ভর্তা আছে, খেয়ে নে দেখি। মা, বাবা, দেখো, আজ একজন বুড়িমা আমাকে এটা দিয়েছে। এ কি রে মালা, এটা তো কোনো পুরনো দিনের নকশা। কি আঁকা আছে এতে? কিছুই বোঝা যাচ্ছে না তো। দেখে মনে হচ্ছে পাহাড় আর নদীর পথ। বুড়িমা বলল এটা গুপ্তধনের নকশা, কিন্তু কাউকে দেখাতে মানা করেছে। বাবা, বুড়িমা বলেছে এটা দিয়ে আমাদের দিন ফিরবে। গুপ্তধন? আহা, যদি সত্যি গুপ্তধন থাকতো তাহলে আর তোর মায়ের হাতে কষ্ট করে সামান্য পান্তা তুলে দিতে হতো না। রোজগারের চিন্তা থেকে মুক্তি পেতাম। কিন্তু এই নকশা তো আমি কিছুই বুঝতে পারছি না রে। আমরা যদি এই নকশার রহস্য বুঝতে না পারি, তাহলে তো এই সম্পদ আমাদের কাছে থেকেও কোনো কাজে আসবে না। আচ্ছা, তোমার বোনের স্বামীকে দেখালে কেমন হয়? ও তো জমি জমা সম্পর্কে সব জানে, অফিসে চাকরিও করে। না না মা, বুড়িমা মানা করেছে। তুমি বিশ্বাস করবে না, পিসেমশাই খুব লোভী। ওর মন ভালো নয়, ওকে দেখালে আমরা বিপদে পড়ব। উপায় কি বলতো মা? এই দারিদ্র যে আর সহ্য হয় না। চল একটা কাজ করি, কাল একবার যোগুকেই ডেকে দেখাবো। গুপ্তধন পেলে আমরা সবাই মিলে ভাগ করে নেব, তাতেই হয়ে গেল। আচ্ছা বাবা, তোমাদের যা ভালো মনে হয় করো। আমি শুধু জানি বুড়িমা লোভী কাউকে দেখাতে বারণ করেছিল। মিনু, বোন আমার, যোগু কি বাড়ি নেই? আমার খুব দরকার ছিল, একটা বিশেষ কারণে ওকে দরকার। না দাদা, বাজারে গেছে। তোমার কি কাজ? আমি কি কিছু সাহায্য করতে পারি? না না, যোগুকেই লাগবে, আমি অপেক্ষা করছি। তুমি দাওয়া এসে বসো দাদা, আমি বাতাস করছি, একদম ঘেমে গেছো। আহা, এত ব্যস্ত হোস না। ওই তো যোগু এসে পড়েছে। আরে কানাই দাদা, কি ব্যাপার এত সকালে? তোমার তো এত সকালে কারো বাড়ি আসার অভ্যেস নেই, ব্যাপার কি বলো তো? যোগু, বিকেল একবার আমাদের বাড়িতে এসো, একটা খুব জরুরি কথা আছে। তোমায় ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারলাম না। আহা, এই আর বলতে, বিকেল বেলা ঠিক যাব। নিশ্চয়ই কোনো গুপ্ত বিষয়, আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করছে না, মানে বড় কোনো ফায়দা হবে। দাদা বসে যাও, জল বাতাসে খেয়ে যাও। না রে, অন্যদিন খাবো, বিকেলে মনে করে এসো কিন্তু। ওগো, তোমার বোন জামাইকে আসতে বলে এসেছিলে? হ্যাঁ গো কবিতা, বিকেল তো হতে চললো, এসে পড়বে ঠিক। আমার জানি কেমন লাগছে, গুপ্তধন বলে কথা। আর মালা মায়ের কথাগুলোও ভাবাচ্ছে, দেখা যাক কি হয়। এই দেখো যোগু, এটা মালা পেয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুমি একটু দেখো তো। এ তো অবিশ্বাস্য, এটা তো প্রাচীন দিনের সাংকেতিক মানচিত্র। এটা খুব পুরনো নকশা। আমাকে একটু সময় দাও দাদা, এখানে একটা ধাঁধা আছে মনে হচ্ছে, আমি এটা ভালো করে পড়ে দেখি, কাল সকালে দিয়ে যাব, চিন্তা করো না। ঠিক আছে, তবে জিনিসটা সাবধানে রেখো, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। মিনু মিনু দেখো, আমাদের ভাগ্য খুলে গেছে, এটা গুপ্তধনের মানচিত্র।
তোমার ভাই কত বোকা, গুপ্তধনের মানচিত্র পেয়েও কিছুই বুঝতে পারছে না। তাহলে আর কানাই দাদাকে কেন ফিরিয়ে দেবে? চলো আমরা সব একা নিয়ে নি, আমার আবার কাউকে ভাগ দিতে পছন্দ না। অপেক্ষা করো, আমি এত বোকা নই। কাল সকালে আমি নকশাটা তোমার দাদাকে ফেরত দেব, কিন্তু তার আগে এই চুপচাপ নকশাটা অন্য একটা কাগজের ওপর খুব সাবধানে এঁকে নেব। পূর্ণিমার রাতে এই ধাঁধার সমাধান করে যেতে হবে। বাহ, তোমার বুদ্ধি আছে গো, আমরা ওদের চেয়েও ধনী হব। কিন্তু এই ধাঁধাটা কিসের আবার? ধাঁধাটা একটা গুপ্তধনের পৌঁছানোর উপায়। ধাঁধার সমাধান করে আমি নিজেই যাব, আর সব সম্পদ নিয়ে এসে তোমাকে রানী বানাবো। পরের দিন সকালে যোগু তার সাইকেলে করে নকশাটা হাতে নিয়ে কানাইয়ের বাড়ি আসে। এই কানাই দাদা, বাড়ি আছো? এই নকশাটা নিয়ে যাও। এসো যোগু, ভেতরে এসো। এসব কথা বাইরে বলাটা ঠিক হবে না। তা কিছু বুঝতে পারলে নকশাটা? এটা একটা নকশা। আমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে, তার গভীর এক পৌর প্রাসাদ আছে। তার আশেপাশে গুপ্তধন লুকানো আছে মনে হচ্ছে। কোনো সঠিক জায়গার কথা বলা নেই নকশায়? হ্যাঁ, একটা ধাঁধা দেওয়া আছে। এই ধাঁধাটা হলো, যদি চাও হীরা মুক্তা তবে যাবে সোজা পথ, যদি চাও শান্তির ধন তবে ধরো আঁকা বাঁকা পথ, আর দুটি পথ যায় যমজ রূপে, লোভী পাই জঞ্জাল, সরল মনের জন্য আছে এক পিতলের জাল। তার মানে এই ধাঁধার সমাধান করে আমাদের গুপ্তধন অবধি পৌঁছতে হবে। হ্যাঁ, এটা পূর্ণিমার রাতেই করতে হবে। আজ পূর্ণিমা, আমি সন্ধেবেলায় আসবো। আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, একসাথে যাব। ঠিক আছে, আমরা তোমার অপেক্ষায় থাকবো। মিনুকে কিছু বলেছেন সম্পর্কে? আরে না দাদা, তুমি বারণ করাই কাউকে বলিনি। আমি এবার আসি। হ্যাঁ, এই আমরা কানাইকে বলে এসেছি একসাথে যাব। সে আমার অপেক্ষায় বসে থাকবে, কিন্তু তার আগেই আমরা গিয়ে সব তুলে নেব। হে দাদা, এত রাতে ওই পোড়ো বাড়িতে কেন? আমার তো ভয় করছে গো। চুপ কর মদনা, বড় লোক হতে গেলে একটু কষ্ট করতেই হয়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তারা জঙ্গলে ঢোকার পর থমকে যায়। এক জায়গায় দাঁড়িয়ে মনে করতে থাকে সেই ধাঁধার কথা। ধাঁধাটা কি যেন ছিল? এই যদি চাও হীরা মুক্তা তবে যাবে সোজা পথ, যদি চাও শান্তির ধন তবে ধরো আঁকা বাঁকা পথ। এই ধাঁধার প্রথম লাইনটাই তো মনে পড়ছে। দূর চাই, এই মদ্দার সাথে কথা বলতে বলতে সব খেয়ে ফেলেছি। দাদা, তাতে কি হয়েছে? আসল কথা তো মনেই আছে। হিরেমুক্ত চাইলে সোজা পথে যেতে হবে। চলুন চলুন, আমরা প্রাসাদের সামনে থেকে সোজা পথে যাই। ঠিক বলেছিস, হীরা মুক্ত হাতে আসারই কথা, বাকিটা দিয়ে কি হবে? চল যাই। এই চোখে তো কিছু দেখিও না, তোমার টর্চ বাতিটা জ্বালাও না যোগুদা। এই বাতি জ্বালানো যাবে না, কেউ দেখে ফেললে সব হারাতে হবে। অন্ধকারে ভুল পথে যেতে যেতে তারা ঘন জঙ্গলের মাঝে আবর্জনাপূর্ণ ভাগাড়ে গিয়ে পড়ে। ওরে বাবারে, কোন বিপদ! আমরা তো ভুল পথ ধরেছি গো। এই যে আবর্জনাপূর্ণ ভাগাড়, এই দুর্গন্ধ সহ্য হচ্ছে না। বারবার বললাম বাতিটা জ্বালান, এখন যে নড়লেই ডুবে যাচ্ছি। এবার এখান থেকে কি করে উঠবো? কেউ না তুললে যার উঠতে পারবো না। এই লোভ আমাদের শেষ করে দিল। ও মদনা, তুই কিছু একটা কর, লাইটটাও যে পানিতে ডুবে গেছে। দাদা দাদা, বেশি নড়াচড়া করো না। আপাতত আমাদের এভাবেই থাকতে হবে, নয়তো ডুবে যাচ্ছে যে। ওরে বাবারে! তোমার বোন জামাই তো এলো না, রাতও শেষ হয়ে আসছে। আমরা যদি আজ না যাই তবে কি এই সুযোগ আর কখনো পাবো? মনে হচ্ছে যোগু আমাদের ঠকিয়েছে, বুঝলে? ও নিশ্চয়ই একা গুপ্তধন নিতে গেছে। আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি কেন লোভে পড়ে ওকে বিশ্বাস করলাম, মালামার কথা না শুনে।
এখন আর অনুশোচনা করে কি হবে, আমাদের একাই যেতে হবে। কিন্তু নকশা তো আমাদের কাছে আছে, পথ কি করে পাবো? আমরা তো ধাঁধার সমাধান জানি না। বাবা, মা, চলো, আমি তোমাদের নিয়ে যাব। বুড়িমা বলেছিল সরল মনে খুঁজলে ঠিক পাওয়া যাবে। আর ধাঁধাটা তো আমার মনে আছে, পিসিমশাই যখন বলছিল আমি সব শুনেছিলাম। তুই জানিস কি ছিল ধাঁধাটা? হ্যাঁ মা, ধাঁধাটা হলো, যদি চাও হীরা মুক্তা তবে যাবে সোজা পথ, যদি চাও শান্তির ধন তবে ধরো বাঁকা পথ, দুটি পথ যায় যমজ রূপে, লোভী পায় জঞ্জাল, সরল মনের জন্য আছে এক পিতলের জাল। চলো, আর দেরি নয়, আমাদের হাতে বেশি সময় নেই। মারে, তুই দেখি সব মুখস্থ করে রেখেছিস। তুই যে এখন ভরসা। কবিতা, হ্যারিকেনটা সাথে করে নিয়ে এসো তো। তিনজন মিলে দ্রুত বেরিয়ে পড়ে। কানাইয়ের হাতে মানচিত্র, কবিতার হাতে হারিকেন এবং মালার বুদ্ধি নিয়ে তারা অন্ধকারে নিঃশব্দে হাঁটতে শুরু করে। মালা, আর কত দূর? মনে হচ্ছে এই জঙ্গলের কোনো শেষ নেই। আমার তো আর পা চলছে না, পথ আরো দুর্গম হয়ে আসছে। আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমার পায়ে গাছের লতায় আটকে গেছে, কেউ সাহায্য করো, আমি যে উঠতে পারছি না, বাসায় আমার বাচ্চারা অপেক্ষা করছে। মা, মালা দেখ, একটা টিয়া গাছের লতায় আটকে পড়েছে, খুব চিৎকার করছে। শান্ত হও পাখি, এই তো আমরা এসেছি তোমায় সাহায্য করতে। এই দেখো, আমি তোমার পা ছাড়িয়ে দিচ্ছি। তুমি খুব ভালো। তা এত রাতে তোমরা এখানে এই গভীর জঙ্গলে কি করছো? আমরা গুপ্তধনের পথ খুঁজছি। এখানেই কাছে কোথাও রাজবাড়ির আশেপাশে আছে ওটা। ধাঁধাতে এমনটাই বলা ছিল। তুমি কি আমায় সাহায্য করবে? কে সরল আর কে লোভী আমি সব জানি। তোমরা খাঁটি মানুষ, তাই আমি তোমাদের সাহায্য করব। তা সেই ধাঁধাটি কি, আমায় বলো বন্ধু। ধাঁধাটি হলো, যদি চাও হীরা মুক্তা তবে যাবে সোজা পথ, যদি চাও শান্তির ধন তবে ধরো আঁকা বাঁকা পথ, দুটো পথ যায় যমজ রূপে, লোভী পায় জঞ্জাল, সরল মনের জন্য আছে এক পিতলের জাল। এই ধাঁধা লোভ আর সরলতার যমজ পথের কথা বলছে। হীরা মুক্তা খোঁজার জন্য যে সোজা পথ তা লোভের পথ, আর শান্তির ধন হলো গুহার আসল গুপ্তধন, যা পেতে আঁকা বাঁকা বা কঠিন পথ ধরতে হবে। নকশায় দেখো দুটো পথ আছে, তার মধ্যে যে পথটা বাঁকা হয়ে গুহার কাছে গেছে সেটাই আসল গুপ্তধনের পথ বন্ধু। আহা, বুঝেছি। একটা সোজা পথ আর অন্যটা একটু ঘুরে গেছে। আমরা এই পথেই যাব। টিয়া পাখি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। তোমাদের যাত্রা শুভ হোক। সরলতা আর সততা কখনো ভুল পথ দেখায় না। তারা টিয়ার কথা মতো সঠিক পথ দিয়ে আবারও হাঁটতে থাকে। ওই দেখো, ওই দেখো, ওই তো গুহা। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। টিয়া পাখি ঠিক বলেছিল। আরে ওই দেখো, ভাগাড়ের মধ্যে কাদের যেন মুখ দেখা যাচ্ছে। বাবা, আগে চলো, ওদের বাঁচাই। এ কি? এ তো যোগু। আমি মালামায়ের কথার পাত্তা না দিয়ে তোমায় বিশ্বাস করেছিলাম, আর তুমি মদন চোরকে সাথে নিয়ে গুপ্তধন নিতে এসেছো। ছি 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 ছি। কানাই দাদা, আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি। আমার লোভ আমাকে এখানে এনে ফেলেছে। আমি তোমার নকশা নকল করেছিলাম, আমাদের ভুল পথে যাওয়ার জন্যই শাস্তি হয়েছে। ও দাদা, শুধু একা তোমায় বাঁচাবে? আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? তোমার কথা মতোই তো এসেছিলাম এখানে। ও দাদা, আমাকেও তুলে নাও দাদা।
যোগু, তুমি আমাদের ঠকিয়ে নিজে সব নিতে এসেছিলে। যাক, এখন এসব থাক। তুমি আর মদন এখানে অপেক্ষা করো, আমরা গুহায় যাচ্ছি। তোরা তোদের সরলতার জন্যই এখানে আসতে পেরেছিস, আর তোরা তোদের লোভের জন্যই শাস্তি পেয়েছিস। লোভ মানুষকে অন্ধ করে দেয়, তাই তোরা পথ খুঁজে পাসনি। বুড়িমা, আপনার জন্যই তো আমরা এখানে। আপনার আশীর্বাদেই আমরা পথ খুঁজে পেয়েছি, আর বাকিটুকু আমার টিয়া বন্ধু সাহায্য করেছিল। ভালো মানুষকে সকলেই সাহায্য করে। মালা, তুই গুহার ভেতরে একা যা। ভেতরে হিরে মুক্ত সোনা দানায় ভরা। যা কিছু মূল্যবান বলে মনে হবে তার মধ্যে থেকে শুধু একটি জিনিস নিয়ে আসবি। আর মনে রাখিস, তোর পছন্দই হবে তোদের জীবনের পথ। ঠিক আছে বুড়িমা, আমি একাই যাচ্ছি। মালা একা গুহার ভেতরে প্রবেশ করে। ভেতরে হিরে মুক্ত সোনার থালা বাসন ঝলমল করছে। গুহার ভেতরে আলোর ঝলকানি, তা দেখে মালার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। এত ধন সম্পদ নিলে জীবনে শুধু শত্রু বাড়বে। এই সম্পদ দেখলেই মানুষের মনে লোভ জন্মাবে। তার থেকে এই পিতলের কলসিটা নি। এটা দেখতে সাধারণ, আর ধাঁধাতেও একটা পিতলের জ্বালার কথা বলা ছিল। হয়তো এর মধ্যে কোনো শান্তি লুকিয়ে আছে। মালা, এ কি? তুই কেন একটা সাধারণ কলসি আনলি? এত হিরে মুক্ত সোনাদানা ফেলে দিলি, তুই কি করলি? ও কি বোকা মেয়ে রে, তুই আমার ভাগ্যটা নষ্ট করে দিলি। এত বড় সম্পদ ফেলে দিলি। নিজের জন্য না হোক আমাদের জন্য কিছু আনতে পারতি। চল রে মদন, এখানে আর এক মুহূর্ত নয়। তোর পছন্দই তোর নির্লোভ আর সরলতার প্রমাণ মা। লোভের এই পরীক্ষায় তুই পাশ করেছিস। যা, তোর বাড়ি যা, তোমাদের মঙ্গল হবে। দেখেছো বাবা, বুড়িমা কি বলে গেল? আমার মনে কোনো লোভ ছিল না, তাই আমি হিরে মুক্ত দেখে লোভ করিনি। লোভ কখনো ভালো পথে নিয়ে যায় না। একটু আগেই পিসিমশাইদের কাণ্ড তো দেখলে। ঠিক বলেছিস মা, যাই বলি দিন শেষে তুই ঠিক। অনেক কষ্টে তোকে পেয়েছি মা। তুমি এটা দিয়ে জল আনতে পারবে। কলসিটা কিন্তু দেখতে খুব সুন্দর, তাই না? মালা কলসটা রাখতেই হঠাৎ করেই কলসটা নড়ে ওঠে। শোনো মেয়ে, আমি কোনো সাধারণ কলস নই। আমি তোমাদের শান্তি এনে দেব। তোমরা আমার কাছে তোমাদের প্রয়োজন মতো যা চাইবে তাই পাবে। আজ থেকে আমি তোমাদের বন্ধু। এ কি, কলস যে কথা বলছে, এ তো অলৌকিক। তাই তো দেখছি কবিতা। মালামা, তুই ঠকিসনি। লোভীন মনের জন্য এটা তোর প্রাপ্য ছিল। মালা, তুমি আমাকে বেছে নিয়েছো। তোমরা আমাকে সাধারণ পাত্র হিসেবে ব্যবহার করতে পারো। তোমরা আমাকে দিয়ে জল ভরতে পারো বা শস্য রাখতে পারো। তবে মনে রেখো, আমাকে কখনো কোথাও একা ফেলে এসো না। আমি যার কাছে যাব তার কথা শুনতে বাধ্য থাকবো। এটা আমার শর্ত। কলস বন্ধু, আমরা তোমার যত্ন নেব। আমাদের যেন শুধু দারিদ্র্যের কষ্ট না থাকে।
আমরা তোমার শর্ত মেনে চলবো, তোমায় সাধারণের মতন করেই ব্যবহার করব। তোমাদের সরলতা আমাকে মুগ্ধ করেছে। তোমাদের দিন ভালো কাটবে। তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি তোমাদের সাহায্য করব। কানাইরা ধীরে ধীরে তাদের প্রয়োজন অনুযায়ী সম্পদ পেতে শুরু করে। তাদের ছোট্ট সংসারটা হাসি খুশিতে ভরে ওঠে। তাদের আর অভাব থাকে না। এভাবেই কেটে যায় অনেক দিন। তা মিনতি দি, কাল যে তুমি পুকুর ঘাটে এলে না, কি হয়েছিল? শরীর খারাপ ছিল নাকি গো? না রে কবিতা, পরশু রাতে বাপের বাড়ি গিয়েছিলাম, এই তো আজ ফিরলাম। তাই তো কাল তোদের সাথে দেখা হয়নি, নইলে আবার পুকুর ঘাটে আসি না। তা যা বলেছ দিদি, অন্য কিছু না হলেও চলবে, কিন্তু এ ঘাটে না এলে যেন চলেই না। এই তো কথা বলতে বলতে কাজ শেষ, তোর বাসনও তো মাজা শেষ। তা চল একসাথে বাড়ি যাই। কবিতা মিনতির সাথে কথা বলতে বলতে কলসের কথা ভুলে শুধু থালা বাসন নিয়ে চলে যায়। আমায় নিয়ে যাও, আমায় নিয়ে যাও কবিতা, আমায় নিয়ে যাও। আমি একা হয়ে যাচ্ছি। কে আছো, কে আছো? আমায় নিয়ে যাও, আমি যে তার ভাগ্য হব। এ কিসের শব্দ? মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে। এ কি, কলস দেখছি কথা বলছে। কপাল বোধহয় খুললো এবার। যাই, এটাকে বাড়ি নিয়ে যাই। ওগো দেখো, আমি কি এনেছি, কথা বলা কলস। পুকুর ঘাটে পড়েছিল গো। কি বলছো গো মিনু? এটা তো মালার নিয়ে আসা সেই কলসটা। এবার আমরা ধনী হব। কানাইদের দিন শেষ। এটা ঘরের এক কোণে রাখো। তোমরা আমার যত্ন নাও, আমাকে এমন ভাবে ফেলে রেখো না। আমি তোমাদের জন্য কাজ করব, কিন্তু আমাকে ভালোবাসা দিতে ভুলো না। আহা, চুপ করো। আমরা এখন রাজা, তোর যত্ন নেওয়ার সময় নেই। আমরা যা বলবো তুই সেই মতো কাজ করবি, এই আমি বলে দিলাম। হ্যাঁ। যোগু আর মিনু কলসের থেকে প্রচুর সোনাদানা পায়। তারা রাতারাতি অনেক ধনী হয়ে যায়। তাদের নতুন বাড়ি হয়, নতুন গহনা হয়, কিন্তু কলসটিকে তারা অপরিষ্কার জায়গায় ফেলে রাখে, যত্ন করে না, কেবল সম্পদ চায়। অন্যদিকে কলসের চিন্তায় কানাইদের বাড়িতে সকলেই মনমরা হয়ে বসে থাকে। দারিদ্রতা যেন তাদের আবার ছুঁয়ে দিচ্ছে। মা, আমি অন্ধ, খুবই ক্ষুধার্ত, কিছু ভিক্ষা দাও। আমার সারাটা দিন কিছুই খাওয়া হয়নি মা গো, কিছু খেতে দাও মা। আহ, সময় অসময়ের কানের কাছে প্যান প্যানানি আর ভালো লাগে না। কাজ করতে পারো না, ভিক্ষে করতে এসো। হ্যাঁ, যাও দেখি এখান থেকে যাও, বিরক্ত করো না। দেখছো না কাজ করছি। আমি তো কোনো কাজ দেখতে পাচ্ছি না, অন্যকে দিয়ে কাজ করাচ্ছ দেখছি। দেখে তো মনে হচ্ছে চোখ দুটোই অন্ধ। তা দেখো কেমনে, আমি কাজ করাবো না কি করাবো তা তোমায় কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? যাও বলছি। ধিক্কার তোমায়, ঐশ্বর্য তোমায় অন্ধ করে দিয়েছে। তোমার মন লোভের অন্ধকারে ঢাকা পড়েছে। শুধু তুমি নও, তোমার স্বামীও লোভী। তোমার এত বড় সাহস, তুমি আমাদের লোভী বলো? তোমার ওসব কথা কেউ শুনতে চায়নি। তুমি যাবে নাকি মেরে তাড়িয়ে দেব? তখনই বুড়ি কলসটি দেখতে পায়, অযত্নে মলিন হয়ে গেছে। কলসটির গায়ে ধুলো আর ময়লা। আহা, এই তো সেই কলস। তুমি এখানে কষ্ট পাচ্ছ? এসো,
আমি তোমাকে নিয়ে যাই। লোভী মানুষের হাতে তুমি আর থাকবে না। ওরে বাবা, আমার কলস! তুই আমার কলস নিয়ে যাচ্ছিস কেন? এক্ষুনি ফিরিয়ে দে, এটা আমাদের সম্পদ। এই দাসী, দাঁড়িয়ে কি দেখছিস? বুড়িকে আটকা। যে লোভী আর কোনো জিনিসকে যত্ন করতে জানে না, সেটা পাওয়ার যোগ্যতাও রাখে না। আমি ওকে ওর আসল বন্ধুর কাছে ফিরিয়ে দেব। সম্পদ তোমার হৃদয়ে লোভ ছাড়া আর কিচ্ছু দেয়নি। মালা, এই নে তোর কথা বলা কলস। যোগু আর মিনুর লোভ কলসকে কষ্ট দিয়েছে। তুই আর তোদের পরিবার এর যত্ন নিস মা। এই তো আমার কথা বলা কলস। আমায় রেখে কার কাছে চলে গিয়েছিলে? আমি তো বলেছিলাম আমায় একা ফেলে রেখে কোথাও না যেতে। তোমাদের ভুল হয়েছিল যে আমায় তুলে নেয়, তাদের দাসত্ব হয়ে যায় আমি। বুড়িমা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এর যত্ন নিতে পারিনি বলেই এটা আমাদের কাছ থেকে চলে গিয়েছিল। আমরা টাকার নেশায় হয়তো অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই ভুলে কলসটাকে পুকুর ঘাটে ফেলে চলে আসি। হ্যাঁ বুড়িমা, আমাদের আর এখন অভাব নেই। এতদিন দারিদ্রতা থেকে বুঝেছি সারা জীবন এইভাবে চলে না পরিশ্রম ছাড়া। আমরা কঠোর পরিশ্রম করে আমাদের জীবন চালাচ্ছি। এখন আমাদের দরকার শুধু শান্তি। এই কলসটা যদি আমাদের কাছে থাকে তবে আরো অনেক লোভী মানুষের জন্ম হবে। বুড়িমা, এটা আপনি নিয়ে যান। এটা শুধু লোভই বাড়ায়। তোমরা পরীক্ষায় পাশ করেছো মা, তোমাদের সরলতা অটুট আছে। ঠিক বলেছ, লোভী সব নষ্ট করে দেয়। তোমাদের আর কোনো জাদুর দরকার নেই। তোমাদের ভালোবাসা আর পরিশ্রমই তোমাদের আসল সম্পদ। আর কোনো বিপদে পড়লে আমি এসে অবশ্যই তোমাদের সাহায্য করব। বিদায় বন্ধু, ভালো থেকো। আমাদের জীবনের আসল শিক্ষা হলো পরিশ্রম করে বাঁচা আর মনে ভালোবাসা রাখা, যা কলসটি থাকলে হয়তো হতো না। ঠিক বলেছ, কথা বলা কলস আসলে ছিল আমাদের লোভের পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় পাশ করতে পেরেছি। আর ধাঁধাটা? যদি চাও হীরা মুক্তা, এই ধাঁধাটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এর মানে ছিল লোভের পথ সোজা, কিন্তু তাতে শুধুই অশান্তি, আর সরলতার পথ আঁকা বাঁকা, কিন্তু এর শেষে আছে অনাবিল শান্তি। আমরা সরলতার পথেই হেঁটেছি। আমরা এখন সবাই সুখী। ওগো, এ কেমন হলো গো? আমি তো কাজে বেরিয়েছিলাম, এর মধ্যেই সব উলট পালট। সবই আমার জন্য গো। ওই বুড়িটাকে যদি এভাবে কথা না বলতাম তবে কিছুই হতো না। আর বাকিটা ছিল আমাদের লোভ। দেখলে তো গিন্নি, অতিরিক্ত লোভের ফল কি হয়। কথায় আছে না, লোভে পাপ আর পাপে বিনাশ।